এইমাত্র ডক্টর ইউনূস পদত্যাগ করলেন, এইদিকে শত শত সমন্বয়ককে সেনাপ্রধান গ্রেপ্তার করেছে। শেখ হাসিনাকে আজকেই ক্ষমতায় বসাবে সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ইউনূস সাহেব যেমন চোর, আর চোরের দরকার বাংলাদেশে ভালো মানুষ নাই। আওয়ামী লীগ ছিল খুব ভালো ছিল, সবাই গরিব মানুষ খুব ভালো করে আছে। যারাই এই বিপ্লবকে এককভাবে হাইজ্যাক করার চেষ্টা করবে আগামী দিনে তারা হারিয়ে যাবে। এনসিপি বলছে না যে তারা হচ্ছে জুলাই বিপ্লবে ধারণ করা একমাত্র রাজনৈতিক দল। এনসিপি জুলাই বিপ্লবকে ধারণ করতে চায়। হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র অডিও ভাইরাল। সাবেক মেয়র, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আলোচিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস একটু আগে পদত্যাগ করেছে শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা আবারও বাংলাদেশে ভয়ঙ্কর রূপে ফিরে আসলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে শত শত সমন্বয়ককে আটক করে ফেলেছে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিচ্ছে। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। যারাই এই বিপ্লবকে এককভাবে হাইজ্যাক করার চেষ্টা করবে আগামী দিনে তারা হারিয়ে যাবে। এনসিপি বলছে না যে তারা হচ্ছে জুলাই বিপ্লবে ধারণ করা একমাত্র রাজনৈতিক দল। এনসিপি জুলাই বিপ্লবকে ধারণ করতে চায়। তুমি রাজনীতি করো না, কারণ আমি বলি সংস্কার আন্দোলনের পরে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে তুমি ছিলে না, তুমি ব্যবসা করতে, তুমি রাজনীতি করতে না, এখন নতুন করে আসছো। এই জুলাই আগস্টের বিপ্লবের ক্রেডিট শুধুমাত্র একটা দল নিতে চাচ্ছে। আমি সেখানে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, সেই দলের মধ্যে অধিকাংশ যারা এখন নেতৃবৃন্দ আছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে, আপনি যদি দেখেন, সরাসরি আন্দোলনের সাথে যুক্ত ছিল না অনেকে। তো তারা যদি এখন এসে বলে যে আমরা সরাসরি জুলাই আগস্টের অভ্যুত্থানের শক্তি, এই দল করে মানেই তো সে এই আন্দোলনে ছিল না, নতুন আসতে পারে, বিভিন্ন দল থেকে আসতে পারে। ঠিক তদ্রুপ ভাবে আমি আবারও বলবো সবার উদ্দেশ্যে যে এই জুলাই আগস্টের যে বিপ্লব, বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে প্ল্যাটফর্ম, এটা একক কোনো দল যেন ব্যবহার না করে। কারণ এখানে প্রত্যেকটা দলের লোক ছিল। সেখানে বাংলাদেশ জামাত ইসলাম ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল, আমার পার্টি বাংলাদেশ জন অধিকার ছিল, নুরুল হক নূরের পার্টি গণ অধিকার পরিষদ ছিল, এবং মাহমুদুর রহমান মান্না সহ জুনায়েদ সাকি সহ সবার একক অংশগ্রহণের মধ্যে যৌথ আন্দোলন হয়েছে। যে বা যারা এই আন্দোলনের ক্রেডিট নিতে চাইবে একক কোনো দল, আমরা ধরে নেব তারা স্বৈরাচারের দোষর, তারা সরাসরি আমাদের বিপ্লবের সাথে সাংঘর্ষিক। এখানে যে বলা হচ্ছে যে একটা পার্টি করলেই মানে সে জুলাই আগস্টের বিপ্লবে ছিল, এটা তো ভুল, এটা সম্পূর্ণভাবে ভুল। এবং আমি চ্যালেঞ্জ করে বললাম যে প্রত্যেকটা পার্টি, আমাদের পার্টি বলেন, সবার পার্টি, সবার যৌথ আন্দোলনের ভিত্তিতে জুলাই আগস্টের ছাত্র জনতার মাধ্যমে বিপ্লবটা হয়েছে। তার মানে এই অংশটা দাবিদার সবাই। আমরা আমাদের জন অধিকার পার্টি থেকে দাবি করব, নুররা গণ অধিকার থেকে দাবি করবে, জামাত ইসলাম থেকে, বিএনপি থেকে, প্রত্যেকটা পার্টির লোক এখানে ছিল। এখানে শুধু ছাত্র শক্তি ছিল না, আক্তার এবং নাহিদ ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র শক্তি, এখানে ছাত্র শক্তি করাই মানে জুলাই আগস্টের অভ্যুত্থানের শক্তি না। এখানে তাদের ছাত্র সংগঠন ছিল না, প্রত্যেকটা ছাত্র সংগঠন ছিল। আমাদের ছাত্র সংগঠন তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, 18 কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম। আমি কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালন করেছি, আমাদের নিলয়, রাফি, প্রত্যেকে, যাত্রাবাড়িতে হামিদ, পিতু, প্রত্যেকে দায়িত্ব নিয়ে আন্দোলন করছে। তাহলে তারা এখন এনসিপি করে না? তারা কি আন্দোলনের এই জুলাই আগস্টের বিপ্লবের সাথে মানে তাদের সম্পর্ক নাই? এই ধরনের অ্যারোগেন্ট কথা যারা বলবে আমরা তাদেরকে খুনি হাসিনার দোষর মনে করব। সুতরাং আগামীতে এই জুলাই আগস্টের বিপ্লব যেন একক কোনো ব্যক্তি বা দল কোনোভাবে হাইজ্যাক করার চেষ্টা না করে, তাহলে জনগণ সেটা তাদেরকে ধরেন সেই জবাব দিবে। এটা সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং এখানে সমস্ত রাজনৈতিক দল একসাথে খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি ময়দানে। তখন কিন্তু বলা হয় না যে এই রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে হবে, তাহলে কিন্তু সব রাজনৈতিক দল আসতো না। আপনি বিভিন্ন বিশ্বের প্রতিটা বিপ্লব আপনি দেখবেন, সেটা একক কোনো দলের ভিত্তিতে বিপ্লব গুলো হয় না। আপনি স্বাধীনতা যুদ্ধ দেখেন, 52 ভাষা আন্দোলন দেখেন, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেন, এবং এই 24-এর মহান গণ অভ্যুত্থান দেখেন, প্রত্যেকটা জায়গায় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি। তখন আমাকে বলা হয় না যে ইসমাইল সম্রাট সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক, উনি শিবিরের সভাপতি, উনি ছাত্র দলের সভাপতি, উনি গণ অধিকার পরিষদের, উনি জন অধিকার পরিষদ, এগুলো বলা হয় না। এখন বলা হচ্ছে কেন? এখন এককভাবে একটা দল সব মাস্টার মাইন্ড হয়ে যাচ্ছে, আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই, এখন সেই দল করলেই নাকি তারা আন্দোলনের মহান বিপ্লবী হয়ে গেছে। তো এই ধরনের ন্যারেটিভ জাতি আর দেখতে চায় না, সরাসরি এই বিপ্লবের সাথে সাংঘর্ষিক এটা। সুতরাং এটা আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে এই বিপ্লবটা আমাদের সবার, এককভাবে কেউ যেন এই বিপ্লবের সুযোগ সুবিধা ভোগ করতে না পারে, এবং তারা যেন দুঃসাহস না করে, তাহলে তারাও আগামী দিনে হারিয়ে যাবে। এটা একদম স্পষ্ট আমি বললাম। যারাই এই বিপ্লবকে এককভাবে হাইজ্যাক করার চেষ্টা করবে আগামী দিনে তারা হারিয়ে যাবে। আমরা যারা যৌথভাবে করেছি আমরা সবাই থাকবো। বড় একটি অভিযোগ বা বড় একটি তথ্য আপনি দিলেন। এক বিতর্কের আরেকটা বিষয় তুললেন, যেটি নিয়ে আসলে আজকে এই বিতর্ক করা সম্ভব না, যে এই আন্দোলনের ওনারশিপ কারা নিয়েছে, একক কোন আধিপত্য বিরাজ করছে কিনা। তিনি ইসমাইল সম্রাট এরকমটা অনুভব করছেন, আমার কাছে যতটুকু মনে হচ্ছে মশিউর রহমানকে ইঙ্গিত করে বলছেন, বা এনসিপি কে ইঙ্গিত করে বলছেন। এনসিপি কি আসলে এরকম মনে করে কিনা, যদিও বিতর্কে লম্বা বিতর্ক নিয়ে আমি না গিয়ে আগের বিতর্ক থেকেই 2-3 মিনিট মশিউর রহমান বলতে। সাগর ভাই, প্রথমত হচ্ছে জুলাই বিপ্লবের স্পিরিটকে বা চেতনাকে যে কেউ ধারণ করতে পারে, সেটা বিএনপিও করতে পারে, আবার এনসিপিও করতে পারে, আবার যে কেউ করতে পারে। এখন নাহিদ ইসলাম হচ্ছে, আমি আসলে মূল
প্রশ্নটায় আসি। যেহেতু এই এনসিপির অধিকাংশ সদস্য, আবার বলছি সবাই না, এনসিপির অধিকাংশ সদস্য সরাসরি জুলাই বিপ্লবের সাথে জড়িত, সুতরাং তাদের মধ্যে জুলাইকে নিয়ে আবেগটা অনেকটা বেশি। কিন্তু এই জুলাই বিপ্লবের স্পিরিটকে সবাইকে ধারণ করতে হবে। এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে আপনি রাজনীতি করতে হইলে আপনাকে জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে হবে। এখন দেখুন, জুলাই বিপ্লবের স্পিরিটকে আপনি কতটুকু ধারণ করবেন। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা বিষয় খুব এড়াই যায়, সেটা হচ্ছে আপনি নাহিদ ইসলামের 3 তারিখের বক্তব্যের কোন কোন পয়েন্টের সাথে একমত এবং কোন কোন পয়েন্টের সাথে দ্বিমত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নাহিদ ইসলাম কি জুলাই মানে 3 তারিখের যে ঘোষণা, জুলাই বিপ্লবের ঘোষণা বা হাসিনার পতনের যে ঘোষণা দিয়েছিল নাহিদ ইসলামের মুখ থেকে, সেখানে কি শুধুমাত্র এই শেখ হাসিনার পতনের ঘোষণা দিয়েছিল, নাকি এর পাশাপাশি আরো অনেকগুলো দাবি ছিল? এখন রাজনৈতিক দলগুলো শুধুমাত্র হাসিনার পতন পর্যন্ত মানে ওই পর্যন্ত নাহিদ ইসলাম ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি যে দাবিগুলো দিয়েছিল এই দাবিগুলোর সাথে রাজনৈতিক দলগুলো একমত না। অর্থাৎ নাহিদ ইসলামের মানে একটা দাবি, হাসিনার পতন ছিল 5 দফা, হাসিনা নাহিদ ইসলামের দাবিগুলো দিয়েছে তার মধ্যে একটা দাবির একটা অংশ, অর্থাৎ এক দফার যে দাবিটা তিনি দিয়েছে সেখানে একটা দাবির একটা অংশ ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আবার বুঝুন, একটা সেন্টেন্সের একটা অংশ ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন, আর একটা অংশ ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এখন হাসিনার পতন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু যখন নাহিদ ইসলামের ওই বাক্যের শেষের অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আসলে কি বুঝায়, এই অংশের সাথে এখন রাজনৈতিক দলগুলো একমত না, কারণ হাসিনার পতন হয়ে গেছে, এখন আমাদেরকে অতি দ্রুত ক্ষমতায় দিতে হবে। এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আসলে কি বুঝায়? ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে বুঝায় গত 54 বছরের ঘুণে ধরা যে রাষ্ট্র, গত 54 বছরের যে দুর্নীতিগ্রস্ত যে রাষ্ট্রে আমরা বসবাস করছি, যে ফ্রাজিল বা ভঙ্গুর রাষ্ট্রে বসবাস করছি, অর্থাৎ যেই সংবিধানের দোহাই দিয়ে গত 16 বছর শেখ হাসিনা শাসন করছে, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেই সংবিধানের আলোকে রচিত হয়েছে, সেই সংবিধানের পরিবর্তন, সেই রাজনৈতিক সিস্টেমের পরিবর্তন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইটা হইছে নাহিদ ইসলামের বক্তব্যের মূল বক্তব্য, যার একটা অংশ ছিল হাসিনার পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এখন রাজনৈতিক দলগুলো একটা অংশ মানে, পরের অংশ আর মানে না। এখন নতুন দল করার প্রয়োজন কেন হইলো? যদি বিএনপি, যদি জামাত এই দাবিগুলো যদি মানতো যে হ্যাঁ ঠিক আছে, এই এনসিপি তো অনেক পরে হয়েছে, ছাত্ররা এই এই সমন্বয়করাই তো বলছে যে চুপ্পুর পদত্যাগ চাই, এই সংবিধান বাতিল করতে চাই, মানে আপনি ধরে নিলাম যে অন্য এনসিপি নাগরিক কমিটি এগুলো কোনো ম্যাটারই করে না বাংলাদেশ, এরা জুলাই বিপ্লবের কোনো সংগঠনই না, কিন্তু এই সমন্বয়করা তো জুলাই বিপ্লবের নায়ক, তাদের নেতৃত্বে তো বিপ্লবটা হয়েছে। তারা বিপ্লবের পরে 15 দিনের মধ্যে যখন তারা চুপ্পুর পদত্যাগ চাইয়া তখন হচ্ছে তারা দাবি জানাইলো, যখন এই সংবিধান বাতিল চাই তারা দাবি জানাইলো, যখন তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি জানাইলো, তখনই রাজনৈতিক দলগুলো বললো এগুলো আমরা মানি না। যখন বললো যে শেখ মুজিবের ছবি ওই বঙ্গভবনে থাকতে পারবে না, গণভবনে থাকতে পারবে না, যখন বললো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, রাজনৈতিক দলগুলো বললো যে না, আমরা কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পছন্দ করি না, এত বেশি ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। দেখুন এখন কেন আপনার এই তরুণদের নতুন রাজনৈতিক দল গঠন করা লাগলো? গঠন করা লাগলো এই কারণেই, কারণ জুলাই বিপ্লব এখন পর্যন্ত শেষ হয় নাই। জুলাই বিপ্লবের ওই প্রথম যে শব্দটা হাসিনার পতন, এটুকু ঠিক ছিল, বাক্যের একটা অংশ, এটা যৌগিক বাক্যের একটা অংশ ঠিক ছিল। পরের যে অংশটুকু যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুইটা অংশ তো হয় নাই, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয় না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় নাই। এখন এইটুকু বাস্তবায়ন করার জন্য সমন্বয়করা বলেন বা তরুণরা বলেন তাদের নিজেদের উদ্যোগে, আবার বলছি তাদের নিজেদের উদ্যোগে তারা নতুন রাজনৈতিক দল তারা গঠন করেছে। সমন্বয়কদের কেউ কেউ তারা গঠন করেছেন, তারা মনে করছে যে যেহেতু রাজনৈতিক দলগুলো এটা নিয়ে এখন পর্যন্ত আসলে কোনো কথাই বলছে না, তারা জুলাই ঘোষণাপত্র পর্যন্ত তারা প্রকাশ করতে দেয়নি, সুতরাং তাদের একটা দায়িত্ব আছে, কারণ তারা তাদের খুব কাছ থেকে তাদের সহকর্মীদের সহপাঠীদের জীবন্ত লাশগুলো তারা দেখেছে, মাথার মগজ তারা মাটিতে পড়তে দেখেছে, মানুষের মাথার মগজ। তো সেই জায়গায় তারা সেটা নিয়ে কাজ করছে। এখন এনসিপি বলছে না যে তারা হচ্ছে জুলাই বিপ্লবে ধারণ করা একমাত্র রাজনৈতিক দল, এনসিপি জুলাই বিপ্লবকে ধারণ করতে চায়, জুলাই বিপ্লবের স্পিরিটকে তারা প্রতিষ্ঠা করতে চায়, এই জন্য এনসিপি কাজ করছে। কিন্তু এনসিপি জুলাই বিপ্লবের একমাত্র দল না। যদি বিএনপি করে বিএনপি করতে পারে, জামাত করলে জামাত করতে পারে, অন্য রাজনৈতিক দলগুলো করতে পারে, তবে ন্যূনতম একটা প্রশ্নে এনসিপি কে বিএনপি কে জামাতকে একমত হইতে হবে, একটা প্রশ্নে, সেটা হচ্ছে গত 16 বছরে যারা মজলুম ছিল তাদের আওয়ামী লীগের প্রশ্নে, যে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে কি করবে না, আওয়ামী লীগের কারা কারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, কোন কোন অংশ রাজনীতি করবে, এই প্রশ্নে এনসিপি কে জামাতকে বিএনপি কে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একমত হইতে হবে যে শেখ হাসিনার বিচার, ফ্যাসিবাদী ব্যবস্থার বিচার এটা নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ন্যূনতম এই প্রশ্নগুলো, এই 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 যে একটা ন্যূনতম রাজনৈতিক সেটেলমেন্ট যেটা আওয়ামী লীগের প্রশ্নে, এই প্রশ্নে আপনাকে একমত হইতেই হবে। আর এই যে শাহনেওয়াজ ভাই আমার শত্রু না, সে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমার হলের বড় ভাই, মানে বিশ্ববিদ্যালয়ের বড় সে আমার হলের বড় ভাই, আমি তো শত্রু না। হয়তো আলোচনার ক্ষেত্রে তর্কের ক্ষেত্রে সেও তর্ক করছে, যুক্তির ক্ষেত্রে আমি যুক্তি দিচ্ছি, সেও যুক্তি দিচ্ছে, সে আমার শত্রু না। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি টক শোতে আমাদেরকে কেন ডাকেন? এখন যদি ভাই ভাইয়ের মতো বলে আমি আমার মতো করে বলি, তাহলে কিন্তু টক শো মানুষ দেখবে না, টক শো জমবে না। না সেটাই আপনিও চান টক শো, আমি বলছি ভাই, এখন আমিও না, চাই কিন্তু আমরা তো এগুলো মজার জন্য না, আমরা আসল কথাগুলি শুনতে চেয়েছি এবং না, যেসব নিয়ে কথাবার্তা চলে আমি বলছি, সেগুলো আমি নিয়ে কথা। শেষ করেছি। আমরা যেটা চাই, ভাই আমাদের সমালোচনা করবে,
আমরা ভাইয়ের সমালোচনা করব, আবার আব্দুল সালাম ভাই সমালোচনা করব, ইসমাইল ভাই আমার সমালোচনা করবে। হ্যাঁ, সমালোচনাটা একটা সর্বোচ্চ ভাষা থাকতে হবে এবং এই সমালোচনার মধ্য দিয়ে আমরা একে অপরকে শুধরে নিতে হেল্প করবো এবং আমরা আগামী সঠিক রাজনীতিটা করবো, যাতে করে এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, আর কোনো মায়ের বুক রাইট। ভবিষ্যতে নিজেদের টাকায় কেনা বুলেটে কারো বুক খালি হয়। সেই জন্য বলতে চাই, আমরা একে অপরের সমালোচক, আমরা একে অপরের বন্ধু এবং এই সমালোচনা জারি থাকুক। জারি থাকলেই এই ইসমাইল ভাই বলেন, শাহরিয়ার ভাই বলেন, মশিউর বলেন, বা আমাদের আব্দুল সালাম ভাই বলেন, কিংবা হচ্ছে বিএনপি বলেন বা জামাত বলেন বা এই নাগরিক পার্টি বলেন, আমরা সবাই সঠিক পথে থাকবো। এই সমালোচনা করার অধিকার আমাদেরকে দিতে হবে। এই সমালোচনা করলে আমার উপরে হামলা হবে না, ভাইয়ের উপরেও হামলা হবে না, এইটুকু নিশ্চয়তা আমরা চাই। আমরা বাকস্বাধীনতা চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দ্যাটস ইট। দারুণ সাগর ভাই, বলেছেন। আমি ছোট্ট করে 1 মিনিট বলি। সেটা হচ্ছে হুম, মশিউর রহমান বলেছে যে এনসিপির অধিকাংশ হুম। সদস্য এই জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় সরাসরি রাজপথে ছিল। আর আমাদের যে সংগঠন ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সেটা থেকে এখন জন অধিকার পার্টি, আমাদের কেন্দ্রীয় কমিটির প্রত্যেকে, অধিকাংশ না প্রত্যেকে আন্দোলনের সময় দায়িত্ব নিয়ে আন্দোলন করেছে। প্রত্যেকে, আপনি খোঁজ নিয়ে দেখেন, আমার ওই কমিটিতে আমি সহ প্রত্যেকে, আমার অধিকাংশ ছিল না, আমাদের প্রত্যেকে ছিল। আমি আমার পার্টির কথা বলছি, যে যার পার্টির কথা বলছি, ভাই এই হচ্ছে আমি আমাদের প্রথমবার আপনার অবস্থা। পার্টির নাম আজকে জীবনে প্রথমবার শুনছি। ইসমাইল ভাই, আমি আজকে প্রথমবার আপনার পার্টির নাম শুনছি। আমি এর আগে শুনি নাই কোনোদিন, আজকে শুনলাম। আপনি যে পার্টি না, করছেন, তার মানে আমি আজকে তার মানে এখানে তার মানে এখানে তুমি জানলাম যে আপনি একটা রাজনৈতিক পার্টি খোঁজ করছেন। খবর রাখো না। আপনি যে একটা পার্টি করছেন, আমি আজকে জানলাম ভাই। আমি দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আমি এটা না, এটা আমি একটা শুনি না আপনার পার্টির নাম। আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, যেটার মাধ্যমে 18 সালের কোটা সংস্কার আন্দোলন হয়েছে, সেটা আমি সেটা সেটার যে এখনো আহ্বায়ক আছে ছিলাম। আমি জানতাম না। এপিএম সোহেল, সোহেল যে আসলে আপনাদের সাথে এখনো আছে আমি জানতাম না। সোহেলের সাথে আমার যোগাযোগ আছে, সে আমি জানতাম না এই সংগঠন এখনো আছে। সেটা আছে এক্সিস্ট কি করে নাই বাংলাদেশে আমি সেটাই জানতাম তুমি না। জানো না, তাহলে ভাই তুমি রাজনীতি করোটা কি? তাহলে না তুমি না ভাই, রাজনীতি করো না, কারণ আমার আইডিয়াই আমি নাই বলি, ভাই। লেট মি আমি ফিনিশ। আসলে না না গত ভাই, আমার আমার 18 আমার কোটা আপনার দল আন্দোলনের সম্পর্কে পরে, কোনো এই আইডিয়া যে নাই। প্রথমবার 18 জানলাম। কোটা সংস্কার আন্দোলনের পরে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে তুমি ছিলে না, তুমি ব্যবসা করতে, তুমি রাজনীতি করতে না, এখন নতুন আমি করে ছিলাম আসছো। কিনা আপনি এই একটু হচ্ছে কষ্ট পয়েন্ট। করে আমার আচ্ছা টাইমলাইনে আচ্ছা চেক আচ্ছা, করেন। এটা নিয়ে আর অবশ্যই কথা ছিলাম। না বলি, কয়দিন প্লিজ করে প্লিজ আছেন প্লিজ আপনি? প্লিজ আমার প্লিজ না, টাইমলাইনে চেক ঠিক করেন যে আছে, আমি না ছিলাম কি। ঠিক আছে, এটা নিয়ে আর কথা বলি না, না প্লিজ প্লিজ। এই ব্যক্তিগত আক্রমণে যেতে চাই না প্লিজ। একটু আগে চমৎকার ভাবে বলেছে মশিউর রহমান যে আমরা কেউ কারো ইয়ে না। তো সবাই আমার জানা মতে সবাই আন্দোলনে ছিলেন এবং বেশ করে ইসমাইল সম্রাট সাহেবের সঙ্গে কথা বলেছে, মশিউর রহমান ছিলেন। মশিউর রহমান দীর্ঘদিন ধরে রাজপথে আছেন, এখন আছেন। একটা খবর নজরে পড়লো দর্শক, হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র অডিও ভাইরাল। সাবেক মেয়র, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আলোচিত একজন ব্যক্তি, কেন যে ঘুরে ফিরে তার আওয়ামী লীগের পক্ষ নেওয়া মুশকিল, নমিনেশনও পায়নি গতবার, তার মাকে মানে মেয়র করতে হয়েছে, তারপরে আবার দ্রুত বেগে তারা আবার আওয়ামী লীগে পুনর্বাসিত হয়েছে। যাই হোক, আওয়ামী লীগ এমনই আর কি, মানে এটা বলে লাভ নেই। কিন্তু এরকম বিপদের সময়, আওয়ামী লীগের যখন ঘোর বিপদ, তখন জাহাঙ্গীরের এই অডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানে তিনি শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশের ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন। 11 মিনিট 9 সেকেন্ডের ওই অডিও রেকর্ডে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না। আমাদের নেতা অর্থাৎ শেখ হাসিনা তার কাজ তিনি করছেন, আমাদের যে কাজ তা আমাদেরকেই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আমাদের কি করতে হবে 24 ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে তা পালন করবেন, দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলছেন, শকুনেরা দেশ দখল করছে, তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা এবং সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা 1 লাখ মানুষ যদি এক হই, কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান তৈরি হয়ে যাবে। জাহাঙ্গীর বলেন, শুধু ছাত্রলীগের 36 লাখ নেতা থাকার কথা, আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে 1,72,00,000 নেতা পদে থাকার কথা ছিল, কিন্তু কি কারণে হয়নি আপনারা জানেন। আমাদের ভুল ত্রুটি ছিল, তাও সবাই জানি। আমরা সবাই কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক নেতা হয়েছি, কিন্তু নিজের ওয়ার্ডের খবর রাখি না। নিজের ওয়ার্ড অন্য কেউ অবস্থান করতে দিবে না, নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে, তাহলে সারা দেশেই আমাদের অবস্থান হয়ে যাবে। যাক, এখন এগুলি হলো আস্ফালন, এগুলি মাঝে মধ্যে বলে যদি মানে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসতে পারে, তাহলে এরা তো পুরস্কৃত হবে, এরা নির্যাতিত, এরা হচ্ছে ওই বিপদের সময় সাহস ধরে দাঁড়াচ্ছে, এগুলি হলো বলে একটা নিজেদের অবস্থানটা তৈরি করে রাখা। আবার এটাও ঠিক যে জাহাঙ্গীর আলম নিজে নিবেদিত প্রাণ, এত কিছুর পরেও কিন্তু সে আওয়ামী লীগই ছিল, সে কিন্তু ছেড়ে যায়নি, তার নমিনেশন দেয়নি, সে তার মাকে জিতিয়ে এনেছে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে। তারপরে মা ছেলে দুজন যে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আবার আওয়ামী লীগে তারা যুক্ত হয়েছে এবং শেখ হাসিনা সেটা মেনে নিয়েছে, রাজনৈতিক এটা কৌশল। তো সেই এখন বিপদের দিনে জাহাঙ্গীর আলমের এই বক্তব্যটা নিশ্চয়ই এখন তার ত্যাগী নেতা হিসেবে, সাহসী নেতা হিসেবে সে বিবেচিত হবে। তবে এই ত্যাগ, এই সাহস, এর নৈতিক যুক্তি কতটা, এটা আওয়ামী লীগ ভালো বুঝবে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই এখনো দগদগে স্মৃতি হয়ে আছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে বিপুল পরিমাণ গণহত্যা, এটা মানুষ সহজে ভুলবে না। সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনার শাসনের ভিত্তিটাকে,
ভোট চুরি, ভোট জালিয়াতি করে শাসন ক্ষমতায় থাকা, নির্বাচন না দিয়ে ভোটের অধিকার বঞ্চিত করে গণতন্ত্রের নামে এই যে ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা, লোভ, এটা বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে কিনা, টলারেট করবে কিনা, এটা ভবিষ্যতে দেখা যাবে। এখন যতটুক সমালোচনা হচ্ছে এবং শেখ হাসিনার কথা আসছে, সেটা হলো বর্তমান এখনো যেহেতু সরকার বোঝাই উঠতে পারেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, সেই কারণে নানান সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে না, শেখ হাসিনাই ঠিক ছিল, শেখ হাসিনারই দরকার। কিন্তু একটা বর্তমান অবস্থাটাকে তো একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থার সাথে তুলনা করা যায়। এই অবস্থায় কি করা যায়? লুটপাট, ব্যাংকগুলোর যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা রেখে গেছে শেখ হাসিনা, সেটা মানে সংগঠিত করা, এটা যথেষ্ট পরিমাণ সময় সাপেক্ষ ব্যাপার। আর একটা সঠিক নির্বাচিত সরকার ছাড়া এটা সম্ভব না। সব মিলে এই যে একটা ফাঁক, এই ফাঁকের একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ। জাহাঙ্গীর আলম সেই ফাঁক দিয়ে এখন বিপ্লবী নেতা হতে চাচ্ছে। দেখা যাক এখন তার ডাকে কয়জন রেসপন্স করে, তার দলেরই কোনো খবর আছে কিনা, সেটাও এখন দেখার বিষয়। সম্মানিত দর্শক মণ্ডলী, বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চলেছেন, এইদিকে সমন্বয় একটা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। শত শত সমন্বয়ক দেশ ত্যাগ করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সম্মানিত দর্শক, শেখ হাসিনা আবারও রাজপথে নেমেছে, শেখ হাসিনা আবারও ক্ষমতা গ্রহণ করতে চলেছে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত টকশোতে আলোচনা শুনতে পারলেন। সেই সাথে সমন্বয়করা কোথায় কোথায় দুর্নীতি করেছে সেই সব বিষয় নিয়েও টকশোতে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চলেছেন সেনাপ্রধান। যাই দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।